ঘর জুড়ে পায়চারি করছে, অস্থির লাগছে। কিছুক্ষণ বারান্দায় যাইতো, কিছুক্ষণ রুমে বসে ফোন হাতে নিয়ে বাবার সাথে কিছুক্ষণ কথা বলল। মনে হলো ভেতরটা শান্ত হলো। মেয়েদের কাছে বাবারা ঔষধের মতো কাজ করে সব সমস্যার সমাধান। নিজের বাবার কথা ধরা যাক, কতটা আত্মবিশ্বাস নিয়ে বিয়েটা দিল। দেখতে দেখতে সময় পেরোলো, মোনা মা হয়ে যাবে। সেদিন ইমরানকে দেখলে মন খারাপ করতে। প্রথমে ধারণা ছিল প্রাক্তনের কথা ভেবে মন খারাপ হয়তো সাহেবের। পরে পরে ধারণা ভুল প্রমাণিত হলো যখন দেখলো কাকুনকে নিয়ে। মনে একরাশ আফসোস আর ঘৃণা। তবে মনে চায় না ইমরান কাকুনকে ঘৃণা করুক। ইমরানের মনে কোনো কিছু নেই, কোনো কষ্ট থাকুক। মানুষটা ভেতরেই সবটুকু কষ্ট লুকিয়ে রাখে। মোনার ভাবনায় ফোড়ন কাটলো দরজার নখ ঘোরানোর আওয়াজ। ইমরানকে দেখে মোনা হাসলো খানিকটা। ল্যাপটপ ব্যাগটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মোনার কাছে এসে বুকে টেনে নিল। কপালে উষ্ণ পরশ দিল। কিঞ্চিত হেসে প্রশ্ন করল, কি ব্যাপার, আজ পরিবেশ এত শান্ত কেন? অস্থির লাগছে। মনে হচ্ছে আমি যদি না থাকি আর তখন আপনি কি আরেকটা বিয়ে করবেন? অসহায় চোখে ইমরান তাকালো। আর কত অদ্ভুত প্রশ্ন করবে এই মেয়ে। প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত ইমরান বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে প্রশ্নের বিষয়ে মাঝে মাঝে বিশ্বের হীরা জহরত, আমাজনের বানর, অ্যানাকোন্ডা, জাগুয়ার চিতা নিয়ে করে। সেদিন বলে বসলো, আপনাকে আমি ব্ল্যাক ডায়মন্ড ডাকি কারণ আপনি অনেক দামি। কালো মানিক বলতে অনেক দামি স্টোন বুঝায়, বুঝতে পেরেছেন? কালো হীরাটা কালো বলেই এত দামি। এতটুকু কথাতেই অতি মূল্যবান ভেবে নিজেকে মনে মনে বোকা সাজিয়ে ইমরান উপনিস মাথা ঝাঁকিয়ে বলল, অত্যন্ত মূল্যবান কথা। কালো মানিকের এত গুরুত্ব? ইমরানের কথা বলার ধরনে মোনা খুশি হয়ে বলল, এছাড়া আরো একটা নামেও ডাকি, কি সেটা? ব্ল্যাক প্যান্থার। আপনাকে চিতার মতো লাগে যখন রেগে যান। অন্ধকারে মনে হয় যেন চোখগুলো জ্বলজ্বল করে। আমাজন জঙ্গলের কালো চিতা, ওদের চোখগুলো হলুদ। তবে কালো বিড়াল দেখতে সুন্দর না। আইনাল মিয়ার আইনাল মিয়ার মতো মিয়াও আইনাল মিয়ার মতো মিয়াও মিয়াও করে। অন্ধকারে দুজনের মধ্যে ঝগড়া হলে চিতাই জেতার চিতাই জেতার কথা, কিন্তু জিতবে বিড়াল। ইমরান হতভম্ব হয়ে বলল, কি? বিড়াল কিভাবে জিতবে? কারণ চিতা রাতে কম দেখে, বিড়াল রাতে বেশি দেখে। ইমরান কথা বলার ভাষা হারিয়ে বোকার মতো চেয়ে আছে। বুঝতে পারছে না এমন উদ্ভট কথার প্রতি উত্তরে কি বলা যায়। শুধু চারটে শব্দ উচ্চারণ করলো, ইউ আর জিনিয়াস মোনালিসা। হাতে ধাক্কা লাগতে ধ্যান ভেঙে ইমরান নিজেকে প্যারালাল জগৎ থেকে বাস্তবতার জগতে ফিরিয়ে আনতেই পুনরায় আগের প্রশ্ন, কি হলো বলুন, আরেকটা বিয়ে করবেন? প্রতিটি হবুমায়ের একই প্রশ্ন স্বামীকে। বাংলার চিরাচরিত নারীরা সব ভাগাভাগি করবে, পারলে নিজের কলিজাটুকু দান করে দিবে পরোপকার করতে। কিন্তু স্বামীকে অন্যের সাথে সইতে পারার চেয়ে নিজেকে শেষ করে দেওয়া তাদের কাছে সহজতর কাজ। ইমরান ঠোঁট চেপে চিন্তিত ভঙ্গিতে বলল, ঔষান যেহেতু ছোট থাকবে তার জন্য তো বিয়ে করা উচিত হওয়ার কথা। চলো চলো চোখে মোনা পড়ল। ঈশানের জন্য তো করেননি। তখন ব্যস্ততা কম ছিল, এখন প্রায় প্রয়োজনে ফরেন ট্রিপ দিতে হয়। অসহায় চোখে মোনা তাকিয়ে আছে। ইমরানের মাঝে কোনো ভাবাবেগ দেখতে পেল না। চোখের পানিটুকু সামলে নিল, অস্থিরতা বেড়ে গিয়েছে। ইমরান পুনরায় প্রশ্ন করল, বিয়ে করা কি উচিত নয়? যতদূর জানি তুমি অনেক বাস্তববাদী। বাস্তবতা খেয়াল করলে তো বিয়ে করা প্রয়োজন। সেই হিসেবে আরও দুটি বিয়ে করতে পারবো। দীর্ঘশ্বাস মোনার ঠোঁটের কোণে ঈষৎ হাসি রেখে বলল, বউ মরে গেলে দুটির বেশিও করতে পারবেন। তাহলে তো প্রবলেম সলভ। পছন্দ আছে আপনার? তুমি কি নিশ্চিত তুমি মরে যাবে? তবদা খেল মোনা। কি প্রশ্নে কি সমাধান? এভাবে কেউ প্রশ্ন করে? মোনা জবাবে বলল, আমাকে কি আমাকে কি আল্লাহ বলে দিয়েছেন আমি কবে মরবো? যখন জানোই না এত প্রশ্ন করছো কেন? কেন, আপনি কি চান আমি মরে যাই? দাঁতে দাঁত লাগিয়ে চোখগুলো ব্যগ্র ক্ষিপ্ততার নাই ক্ষীণ করে এক বাক্যে উত্তর দিয়ে ঘুরে দাঁড়িয়ে পড়ল, ধৈর্যের পরীক্ষা নেওয়া কি অতিশয় প্রয়োজন? এভাবে কাউকে এত কাছ থেকে মা হতে দেখিনি। এক একবার মনের অনুভূতি এক এক রকম হয়।
সবাই ভাবে আমি কত স্বাভাবিক, অথচ ভেতরের কষ্ট ভেতরের কষ্টগুলো কাউকে দেখাতে পারি না, বোঝাতে পারি না। সবই তো আছে, কি নেই আমার? যা নেই তা হলো স্বস্তি। আমার মায়ের মতো আমিও যদি ঐশানকে একা রেখে যাই, শুনেছি কাকন আপাও মা হবে, তাই তো কাল আপনার মন খারাপ হলো। রুম থেকে বেরিয়ে যেত ইমরান। মোনার কথা শুনে সামনে এগিয়ে এলো, সযত্নে দাঁড় করি চোখের পানি মুছে দিয়ে বলল, কাকন মা হওয়ার সাথে আমার মন খারাপের কি সম্পর্ক মোনালিসা? মোনা নিশ্চুপ মানুষটার চোখের দিকে তাকিয়ে আছে। মোনা চোখের গভীরতা পরিমাপ করছে। কি চাইছে মেয়েটা? অতি দ্রুত শ্বাস ফেলছে। ইমরান শক্ত করে ধরল মোনাকে, বুকের কাছটাতে এনে গালে হাত দিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? কি দেখছো? তোমার হার্টবিট এত ফাস্ট কেন? নিরুত্তর মোনা। বুকে হাত দিতেই টের পেল অত্যুগ্র গতিতে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। মোনার অধরে আলতো স্পর্শ দিল। নিজেই ভীত হয়ে বলল, স্বাভাবিক হও, তোমার কিছুই হবে না ইনশাল্লাহ। আবার আমার বুকে ফিরে আসবে। কথা বলার আগে এত ভেবেচিন্তে বলা মানুষটাও অযাচিত প্রশ্নে ধৈর্য হারিয়ে আপন মানুষকে আঘাত করে ফেলেছে। সামান্য কটা শব্দ নিতে পারছে না এই মেয়ে। মনের অবস্থা ভীষণ লাজুক। ইমরান নিজেই খেই হারিয়ে ফেলে মাঝে মাঝে বউকে সামলাতে। কথা বলবে না মোনালিসা? মোনা দুপাশে মাথা নাড়ে। কাকনের কথা এখনই মনে চেপে বসে আছে। ব্যাপারটা খোলসা করা উচিত বলে মনে করে বলে উঠল, কাকন আমার একসময়ের ভালোবাসার একজন ছিল। সম্মান এবং ভালোবাসা দুই হারিয়েছে। ভালোবাসা বদলায়। ইমরানের রক্তক্ষরণ হয়েছে বহুবার। বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রতিটি অঙ্গ জানে মোনালিসার গুরুত্ব। জ্বরের ঘোরে যখন মোনালিসাকে ডাকি, আশপাশের মানুষ লজ্জা পেয়ে যায়। আইরিন আপা বলে, ইমন অসুস্থ হলে বাচ্চাদের মতো বিহেভ করে। তুষিও সেদিন তোমাকে বলতে শুনলাম, ভাইয়া তো ভাবি তোমাকে ছাড়া কিছুই বোঝে না। মোনাশা ইকবাল ইমরান শরীফের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্নটা সেখানেই ঠেকে। ক্লিয়ার? মোনাকে খোঁচা মেরে বলল, কাকন আপা আপনার শ্রদ্ধেয় বড় আপা। দেখা হলে আমার অন্তরালে কাকন আপাকে প্রশ্ন করবেন। কখনো কি তাকে ডেকেছি অসুস্থতায়? এত কথা বলার পরও মোনা মুখ দিয়ে একটু শব্দ বের করছে না। ইমরান মাথায় হাত বুলাতেই পুনরায় প্রশ্ন করল। নিম্নাষ্ট দাঁতে চেপে হাসি আটকানোর চেষ্টায় আছে ইমরান। মোনালিসা তাকাতেই গাম্ভীর্য সত্তা টেনে মেয়েটাকে স্বাভাবিক করতে বলল, প্রত্যেক প্রাণী মরবে। কে আগে যাবে কে পরে যাবে তা মহান আল্লাহই জানেন। তবে তুমি যেমনটা ভাবছো তার উত্তর হলো, যদি এমন কিছু হয়, ঈশানের সময় যেভাবে সবটুকু দিয়ে বড় করেছি, ঔশানকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে বড় করব ইনশাআল্লাহ। বাকি রইল বিয়ে করার কথা। গত 1 বছরে যা স্মৃতি দিয়েছ তা কি এক জীবন বাঁচার জন্য যথেষ্ট নয়? চেনো না তুমি ইমরান সাহেবকে? তার কি চাওয়া পাওয়া অনেক বেশি? আমার তো মনে হয় এই স্মৃতি নিয়েই আবার হাসরের ময়দানে উঠব, আর ইনশাল্লাহ চাইব যেন জান্নাতে মোনালিসাকেই পাই। এতটুকু শুনে ইমরানকে নিজের ছোট্ট দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। ইমরান হেসে উঠল। ভাবে মেয়ে জাতির এত প্রকারভেদ কেন? দুই মায়ের অনুভূতি দুরকম। এক মা ভাবছে সন্তানের ভবিষ্যৎ আর স্বামী হারানোর বেদনা, আর অন্য মা ভেবেছিল জন্ম দিয়ে কিভাবে ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নেবে। রহস্যময়ী নারী। এক নারীতে পৌষমাস, অন্য নারীতে সর্বনাশ। নানান নারীর নানান ধরন। মোনা হি হি করে হেসে বলল, বিয়ে করবেন না বললেই তো আমি খুশি হয়ে যেতাম। এত কঠিন কথা বলেন কেন? হ্যাঁ, আরেকটা বিয়ে করে নিজের কপালে শনি রাখি। এমনি আমার বৃহস্পতিবার দশা কাটছে না। উদ্ভট সব প্রশ্ন করে বেকায়দায় ফেলে দাও। তোমার কি বিবেকে ধরে না? বুড়ো বয়সে আমি কিসের আনন্দে বিয়ে করব? করতেই পারেন, আপনার চেয়ে বেশি বয়সে করছে না, আর আপনার তো অনেক প্রেয়সী। থাকতেই পারে, তবে মোনালিসা তো পাবো না। পেতেই পারেন, আমি তো ভালো না, ভালো লইয়া থাকেন। এত নাটক কিভাবে পারো মোনালিসা? মোনাকে বিছানায় বসিয়ে ইমরান টেবিলের উপরে থাকা জগ থেকে পানি ঢালছে।
গ্লাস মোনার দিকে বাড়িয়ে বলল, পানিটা খেয়ে নাও। অহেতুক শক্তির অপচয় ঘটিয়েছ। শুনলাম মা ছেলে নাকি পাশের সোসাইটির বখাটে ছেলেদের মারার মতো মহৎ কাজ করেছ। মোনা পানি খেতে গিয়ে বিষম খেল। নিজে নিজে মাথার অগ্রভাগে হাত দিয়ে আলতো চাপড় দিয়ে শান্ত হলো। ইমরান এগিয়ে এসে বলল, আস্তে। টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে মোনার নাক চেপে ধরে বলল, আল্লাহ আমার কন্যাকে রক্ষা করুন তোমাদের দুই দস্যুর হাত থেকে। ওটাকে তো ডোজ দিয়ে এসেছি, তোমাকে কি ডোজ দিতে পারি বলো। মোনার ফোন বাজছে। শুকনো ঢোক গেল। ইমরান সেদিকে তাকিয়ে বলল, ফোনটা তোলো, তোমার গুণধর পুত্র ফোন দিয়েছে। পরে কথা বলবো। এখনই বলো, স্পিকারে রাখো। চোরের মতো মুখ করে ফোন তুলো। ওপাশ থেকে ঈশান বলল, মা তুমি ঠিক আছো? মিসাইল তোমার দিকে গিয়েছে আমাকে শাসিয়ে। চক্ষু ছানা পড়া ইমরানের। মোটু পাতলু ব্ল্যাক ডায়মন্ড প্যান্থার। সবশেষে মা ছেলে তাকে মিসাইল ডাকে। ভুরু কুচকে এলো। মোনা কথা বলছি না, শুধু উত্তরে বলল। হুম। ঈশান পুনরায় বলল, শোনো, যাই বলুক না কেন মুখ খুলবে না। শুধু জানো আমরা মেরেছি। মুখটা কিউট করে রাখবে, বকা দিতে পারবে না, ঠিক আছে? হুম। আমার উপর দিয়ে রোলার চালিয়েছে, আমি বাধ্য ছেলের মতো ছিলাম দেখে বেঁচে গিয়েছি। তুমিও সেরকম থাকবে, ঠিক আছে? হুম। মা কি হলো বলো তো? শুধু হুম হুম করেছো। ওনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ইমরান বলল, মিসাইল আপনার মায়ের সামনে দাঁড়িয়ে আছে, আসছে আপনার দিকে, দরজা খুলুন। কি জিপাই কামড় দিয়ে ঈশান ফোন রেখে দিয়েছে। ইমরান ফোন হাতে নিয়ে মোনাকে সহ রুম থেকে বের হলো। এর মাঝেই দেখলো ঈশান ছুটে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। মোনাকে কোলে তুলে নামতে চাইলে সে নামবে না বলে বায়না ধরলো। এদিকে ইমরান চালাকি বুঝে গিয়েছে মোনা ইচ্ছে করে দেরি করাচ্ছে, যাতে ঈশান পালাতে পারে। জোর করে মোনাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে নেমে এলো। সোফায় বসে খপ করে ছেলের হাত ধরলো। কথা লুকিয়েছো আমার কাছ থেকে বলো। মোনা ইশারায় ছেলেকে বারণ করছে। ঈশান মুখ খুলছে না। এদিকে বাড়ির বাকিরা ছুটে এলো। ইমরান ছেলেকে ধমকে বলল, আজকে কিন্তু খুব বকবো। কি করেছো বলো। ঈশান মুখটা পেঁচার মতো করে বলল। ছেলেগুলো হাসপাতালে ভর্তি। ইমরান স্তব্ধ হয়ে তাকিয়ে বলল, কিভাবে মেরেছো যে হাসপাতালে ভর্তি? হাত ভেঙে দিয়েছি। টিচ করেছে বলে হাত কেন ভেঙেছো? চর থাপ্পড় অব্দি সীমাবদ্ধ থাকলেই পারতে। এবার দুজনই চুপ। আইরিন আশকারা দিয়ে যাচ্ছে, যা করেছে বেশ করেছে, আর কাউকে উত্তক্ত করবে না ছেলেগুলো। ইমরান ঈশানকে ধমকে বলল। কি হলো উত্তর দাও। ওনার বারণের সত্ত্বেও ঈশান মুখ খুলল। ওরা মায়ের শরীর থেকে ওড়না টান দিয়ে নিয়ে গিয়েছিল। মোনা মাথায় হাত দিয়ে রেখেছে, মুখ খুলে ফেললো। ইস্তেক চেঁচিয়ে উঠল। সোহানও খেপে গেল। ইমরান হাত দিয়ে ভাই এবং ভাগ্নেকে থামি ঈশানের কাঁধে হাত রেখে বলল, গুড জব। ঈশান মাথা তুলে বাবার দিকে তাকালো চমকে গিয়ে। মোনা হতচকিত হলো। ইমরান সোফায় বসে সবাইকে বসার ইশারা দিয়ে বলল, মোনালিসা কটা দিন ভেতরে থাকো। ঈশান মাকে নিয়ে বাগানে হাঁটবে, অথবা আমাদের পাড়াতেই। ওদিকে যেও না। ডেলিভারির আগে চাচ্ছি না কোনো ঝামেলা হোক, ঠিক আছে? জি পাপ্পা। তখনও বাকিরা বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। ঈশান বাবার গুড জব শুনে চমকে আছে। মনটা আঁকুপাকু করছিল বাবার কাছ থেকে আরেকটু কিছু শুনতে। ঈশানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইমরান বলল, ছেলে দুটোর হাত কি ভালো হবে? বাবার পুনরায় প্রশ্নে উৎসাহী হয়ে বলল, জানি না পাপ্পা। কাউকে দিয়ে খোঁজ নেওয়াও, যদি না ভাঙে গিয়ে ভেঙে দিয়ে আসবে। সেই হাত যেন আর কোনো মেয়ের সম্ভ্রমে আঘাত না হানে, ক্লিয়ার? ইয়েস পাপ্পা। মোনা আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কি শেখাচ্ছেন ছেলেকে? হাউ টু বি এ রেসপন্সিবল জেন্টলম্যান। ঈশানের ঠোঁটে কোণে হাসি ছুটে এসে বাবাকে জাপটে ধরে পড়ল। ইনশাল্লাহ পাপ্পা, আই উইল ট্রাই মাই বেস্ট। আই এম ব্লেসড টু হ্যাভ ইউ নো মাই লাইফ পাপ্পা। আই লাভ ইউ। লাভ ইউ টু মাই জান। মোনা অদ্ভুত চোখে দেখছে। কিছুক্ষণ আগে মোনাকে রাগালো উপরে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলে, ঈশানকে বকা দিল মারপিটের জন্য, কিন্তু যখনই শুনলো ব্যাপারটা সম্মান আর সম্ভব রক্ষার,
কতটা শক্তপোক্তরাই ঘোষণা করলো। এর আগেও যতবার মোনার সম্মানে লাগার মতো কাজ কেউ করেছে ততবার আড়লে কিছু না কিছু করেছে, সেই খবর মোনা পেয়েছে। আজ তো সরাসরি হুকুম দিল। হয়তো প্রকৃত বাবারা এমনই হয়, সন্তানকে এগিয়ে যেতে এভাবে ছায়ার মতো পাশে থেকে উপদেশ দিয়ে যায়। একজন রুখে দাঁড়ালে আরও হাজারটা সন্তান শিখবে। এভাবে হয়তো ধীরে ধীরে পরিবর্তন আসবে। মোনা ভাবুক গলায় বলল। সেই তো ছেলেটাকে মারপিটেই শেখালেন, এত কি সমাজ পরিবর্তন হবে? ইমরানের শেষ বাক্যে সকলে হেসে সায় দিল। সমাজ পরিবর্তন আকস্মিকতায় হয় না, ধীরে ধীরে সেই পরিবর্তনে সকলের অংশগ্রহণের মুখ্য ভূমিকা থাকা জরুরি। তবে আগানোর সাহসটা কাউকে না কাউকে আগে দেখাতে হয়। ভোর 4টা, ফজরের ওয়াক্ত হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে নেওয়া হয়েছে। রাজশাহীতে মিটিংটা গুরুত্বপূর্ণ, যেতে হবে। সালাত আদায় জায়নামাজ ভাঁজ করে ঘুমন্ত অর্ধাঙ্গিনী ললাটে অস্ত্র ছোয়ালো জোরালোভাবে। মোনালিসাকে ডাকলো। মেয়েটা উঠে সালাত আদায় করে তাকিয়ে তাকিয়ে দেখছে ইমরানের গোছগাছ আর শুনছে মূল্যবান সব উপদেশ এবং নিষেধাজ্ঞা। ভোরে রওনা হওয়ার কারণ ফিরতে যেন দেরি না হয়, যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে ফিরে যায়। মোনালিসার ডেলিভারির সময় সন্নিকটে। গত কয়েক মাস বাড়ির বাইরে দূরে কোথাও এক পাও রাখিনি। আজ না গেলে সমস্যা গুরুতর হবে। সোহান, ঈশান এবং ইস্তিয়াককে শক্তপোক্তভাবে জানিয়েছে যে কোনো প্রয়োজনে যেন বিলম্ব না করে তৎক্ষণাৎ জানায়। হাসপাতালে ইনফর্ম করা আছে। সূর্যের আলোয় চারিদিক আলোকিত। নিচে বাড়ির সকলে অপেক্ষা করছে। মোনা নীরবতায় পাশে বসে বলল, স্বামীকে কি হয়েছে? এমন মুখের দিকে তাকিয়ে যদি বের হই তবে দিনটাই নিরাশায় কাটবে। জড়িয়ে ধরে বলল, আস্তে আস্তে রাত হবে, তাই না? হুম। তাহলে আমাকে ঘুম পাড়িয়ে যান। এখন ঘুমালে 12টায় উঠবো, 6 ঘন্টা শেষ। এরপর দুপুরে খেতে খেতে বিকেল হয়ে যাবে, আরও 6 ঘন্টা শেষ। এরপর আপনি গাড়িতে থাকবেন, তখন ভিডিও কল দিব। আপনাকে দেখতে দেখতে সময় কেটে যাবে। এরপর ডিনার, অপেক্ষা আরও 4-5 ঘন্টা শেষ। মোনাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে ইমরান আয়নার সামনে দাঁড়িয়ে গলার টাই খুলে ফেলে। শার্টের বাটন খুলতেই মোনা প্রশ্ন করল, কি হলো, খুলছেন কেন? ইমরান সবকটা বাটন খুলতে খুলতে বলল, যেখান থেকে ফিরে আসার প্রতীক্ষায় বউ আমার প্রহর গুনবে, সেখানে না যাওয়াই শ্রেয়। শুয়ে পড়ো, ঘুম পাড়িয়ে দিচ্ছি। মোনা জিভে কামড় দিয়ে বসা থেকে উঠে গেল। যাওয়ার আগে মুখটা এমন না বানালেই হতো। উফ, এজন্যই দাদি ফুপির বকা খায়, না বুঝে কাজ করে। কাউকে বিদায় সংলগ্নে এসব বলে। সে যদি হয় স্বামী, তবে তো মুখ সংযত রাখাই বাধ্যগত। স্বামী শ্রেণী মানুষদের মাথায় থাকে রাজ্যের চিন্তা। পেছন থেকে ইমরানের কোমর জড়িয়ে পড়ল। আর এমন কথা বলবো না, খুব সরি। দয়া করে আপনি কাজটা সেরে ফেলুন। যাওয়াটা যে গুরুত্বপূর্ণ সে কথা আমিও জানি। বেশ কয়েকবার এই মিটিং পিছিয়েছেন। এবার মিনিস্টার সাহেব খুব রাগ করবেন। ওয়াদার বরখেলাপ তো আপনি করেন না। সময় চলে যাবে, একদম মন খারাপ করব না, প্রমিস। মোনা নিজেই শার্টের বোতাম লাগিয়ে দিল। সহধর্মিনীর কোমল হাতে ওষ্ঠ ছোঁয়াতে হেসে উঠল মেয়েটা। ইমরান চুলে বিলি কেটে দিতেই ঘুমের রাজ্যে হারালে। ইমরান চুলে বিলি কেটে দিতেই ঘুমের জগতে হারালো। এর মাঝে ঈশান এসেছে। দরজায় কড়া নানেরই ধুম করে ঢুকে পড়েছে। বাবা মাকে এই অবস্থায় দেখে জিভে কামড় দিল। ইমরান কড়া চোখে তাকাতেই মিয়ে গিয়ে কান ধরল। চোখের ইশারায় ছেলেকে নিচে যেতে বলল। আগাম এক ঝুলি বকা খাওয়ার প্রস্তুতি নিয়ে বাবার অপেক্ষায় নিচে দাঁড়ালো সবার সাথে। ইমরান নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেকে বলল, মাকে দেখে রেখো, দায়িত্ব তোমার। দোষীপনা করবে না, ঠিক আছে? সরি বাপ্পা, কেন? লোক না করে ঢুকে গিয়েছিলাম। ইটস ওকে, নেক্সট টাইম মাথায় রাখবে। ইনশাল্লাহ। ইমরান বেরিয়ে যেতেই ঘুম থেকে উঠে বসে আছে। একদম ঘুম আসছে না, দুশ্চিন্তায়। প্রায়শই এই দুশ্চিন্তা হয়, এখনো তাই হচ্ছে। সে না থাকলে কি কি হবে। ঈশান উপরে এসে দেখে মা ঘুমায়নি, বসে বসে দুশ্চিন্তা করছে মনে অপরাধীর মতো। ছেলের দিকে তাকাতে ছেলে ভুরু কুচকে বলল, ঘুমের অভিনয় করছো হুম। কেন? তোমার পাপা যেত না? আচ্ছা শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চিন্তা হচ্ছে।
কি নিয়ে? যদি আমি না বাঁচি? এটাকে চিন্তা বলে না, কনভার্সেটিং বা ওভার থিঙ্কিং বলে। অতিরিক্ত যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, নিজেরও ক্ষতি করছো, সাথে আমার বোনেরও। আগে থেকে মনের মাঝে সব নেগেটিভ চিন্তা ধারণ করে আছো। কেন করছো এসব মা? তোমার চিন্তায় আমরা অস্থির থাকি। তোমার তো উচিত আমাদের কথা ভেবে একটু সুস্থ থাকা। নেগেটিভ ভাবনাগুলো এক্সাজারেট করছো, তার প্রভাব বডিতে ট্রান্সফার হচ্ছে, আর রেজাল্ট হলো ঘুমাতে পারছো না। এই সময় কি এসব ঠিক? কষ্ট হচ্ছে আমার। ঈশানের মুখের দিকে তাকিয়ে হেসে বলল। ঠিক আছে, আর বলবো না। এখন ঘুমাও। চোখ বুঝলো মোনা। ঘুমটা যেন প্রশান্তি, চিন্তা মুক্ত হয় ঈশান মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আইরিন উপরে এসে বসলো পাশে। ঈশান ইশারে বসতে বলল পাশে। দুজনের মাঝে মোনাকে নিয়ে চলো আলোচনা। বিকেলের নাস্তা সেরে সালাত আদায় করে মোনা রুমে বসে তসবি পড়ছে। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল মেঘ করেছে। ইমরান সাহেব রওনা দিয়েছেন ইতিমধ্যে। আচ্ছা, মেঘকে শুধু ঢাকার আকাশে দেখা দিয়েছে নাকি রাত্রের আকাশও ঢেকে নিয়েছে নিজের কালো থাবায়? বাতাসে জোর বাড়ছে। ইমরানকে কয়েকবার ফোন করলো, না ধরাতে ভাবলো হয়তো ঘুমে ব্যস্ত। গাড়িতে ওঠার আগেই দেখতে পেল এভাবেই দিনে দিনে জার্নিতে মানুষটা ভীষণ ক্লান্ত। রাতের খাবার খেয়ে অপেক্ষা করছে ইমরানের জন্য। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে হলো শরীর কাঁপছে, পেটের ব্যথা বেড়ে যাচ্ছে। বিকেলে ভেবেছে ব্যথা হয়তো দুশ্চিন্তার জন্য বাড়ছে। বসে থেকে উঠে দাঁড়াতেই অনুভব হলো ভেজা চারপাশটা। মুখ দিয়ে বের হলো ইন্নালিল্লাহ, পানি ভেঙে গিয়েছে। এরকমে আরিনকে ফোন দিতে বাড়ি শুদ্ধ সবাই ছুটে এলো। ব্যথার জোর বেড়েই চলেছে। এদিকে মেঘের তীব্র আর্তনাদ। লেবার পেন উঠে গিয়েছে। গাড়ি বের করা হয়েছে। ঈশান মাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে গেল সিঁড়িতে। সোহান ড্রাইভিং সিটে বসলো। পাশে বসলো আইরিন ও তুষি। ইস্তিয়াক আগেই বের হয়ে গিয়েছে পুলিশ জিপটা নিয়ে ফর্মালিটিস পূরণে, যেন দেরি না হয়। এক একটা বজ্রপাত মনে হচ্ছে যেন গাড়ি উল্টে দিবে। থেমে থেমে গাড়ি চালাচ্ছে সোহান। বাতাসের সাথে পাল্লা দেওয়া কি সহজ কাজ? দোয়া দূর পড়ছে আইরিন তুষি। গাছ উপরে রাস্তায় পড়ে যাচ্ছে। ফুটপাতের পাশে দেওয়ালগুলো কাঁপছে। ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। 9 নম্বর বিপদ সংকেত চলছে উপকূলীয় অঞ্চলে। ব্যথায় মোনা নিজেকে সামলাতে পারছে না। এই পর্যায়ে গাড়ির সামনে সুউচ্চ আওয়াজে বজ্রপাত পড়ল। চিৎকার দিয়ে উঠল সকলে। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা দুভাগ হয়ে সামনে পড়ল, সেই সাথে রাস্তা ব্লক। ঈশান পেছন ফিরে দেখল মোনা, দু চোখে পানি। আইরিন কাঁদছে, চেঁচিয়ে উঠল। থেমে থাকিস না বাবা, অন্য রাস্তা ধর, মোনার কষ্ট হচ্ছে। গাড়ি ঘুরিয়ে শোন গলির ভেতরে রাস্তা ধরল। রাস্তায় পানি জমে যাচ্ছে। এবড়ো থেবড়ো রাস্তা। মন নিবে এমন সময় দেওয়াল ভেঙে পড়ল রাস্তায়। গাড়ি যাওয়ার পথ আটকে দিল। তুষি চিৎকার দিয়ে বলল, ইন্নালিল্লাহ, দেয়াল পড়ছে আপা। মোনা আইরিনের হাত ধরে বলল, আপা আর পারছি না। আমি না থাকলে ইমরান সাহেবকে বলবে আমি চেষ্টা করেছি নিজেকে সামলে রাখতে। কিচ্ছু হবে না তোর ইনশাল্লাহ। মাঝে মাঝে বাড়ির মানুষগুলোর কেয়ারলেসনেস দেখে আমি ভীষণ বিরক্ত হই। বুঝেছ রবিন? কেউ ফোন ধরছে না। স্যার আমিও চেষ্টা করছি, কল ঢুকলেও ধরছে না, আবার কয়েকবার নেটওয়ার্ক প্রবলেম বলছে। এখানেই ঝড় উঠে গিয়েছে। নিউজ বলছে ঢাকাতে তোলপাড় করছে। সবাই কি সেফ আছে? চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয়? পৌঁছাতে আরো ঘন্টা 2 লাগবে। বারবার কল করতে কেউ একজন ফোন ধরল। রিসিভ হওয়ার সাথে সাথে ইমরান ধমকে বলল, সেন্স থাকে না তোমাদের? ফোন ধরছো না কেন? স্যার আমি রুবিনা। বাকিরা কোথায়? কেউ নেই বাড়িতে, ম্যাডামের লেবার পেন উঠেছে। সবাই হসপিটালের জন্য বের হয়েছে প্রায় আধ ঘন্টা আগে। বাইরে সব তোলপাড় হয়ে যাচ্ছে, কিছুই স্বাভাবিক নেই। মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো। এটাই কি ভবিতব্য? রক্ত যেন শরীর থেকে উবে গেল। রবিনকে ক্ষীণ আওয়াজে বলল, রবিন, স্পিড বাড়াও, অ্যাপোলোতে চলো। কি হয়েছে স্যার? তোমার ভাবির পেইন উঠেছে, সবাই হসপিটালে। কিছু দূর আগানোর পর জোরে ব্রেক কষল রবিন। গাড়ি স্টার্ট নিচ্ছে না। বুকে ধুকপুক বেড়ে গেল। ইমরানের প্রশ্ন, রবিন কি হয়েছে? স্যার গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়ি থেকে নেমে পড়ল ইমরান। রাস্তায় এখনো বাস চলছে টুকটাক। রবিনকে বলল, গাড়ি নিয়ে ব্যাক করবে,
আমি লোকাল বাসে চলে যাচ্ছি। এমন উদ্ভ্রান্ত দুশ্চিন্তাগ্রস্ত ইমরানকে রবিন আগে দেখেছিল যেদিন মোনার গুলি লেগেছিল। রবিন দেখতে পেল ঢাকারগামী লোকাল বাসে উঠে পড়েছে ইমরান, ঈশান, সোহান ভিজে একাকার। রাস্তা নেমে দ্রুততার সাথে ভাঙা দেওয়াল সরিয়ে গাড়ি যাওয়ার জায়গাটুকু করে নিল। পুনরায় সোহান স্টিয়ারিংয়ে চাপ দিল। স্পিড ধরে রেখে আধা ঘন্টার মাঝে পৌঁছে গেল হসপিটাল। মোনা প্রায় অবচেতন, শরীর মিয়ে গিয়েছে। হাসপাতালে মিনহাজ, নয়ন চলে এসেছে। দ্রুত স্ট্রেচারে করে মোনাকে ভেতরে ঢুকানো হলো। এরই মাঝে ইস্তিয়াকের ফোনে ইমরানের ফোন ঢুকলো। আসছে তা জানিয়েছে। কিভাবে কি করতে হবে ভাইকে জানিয়ে দিল ইমরান। চলন্ত বাসের গ্লাসের ফাঁকে ইমরান দেখতে পাচ্ছে ঢাকার আকাশের বুক ফাটা আর্তনাদ। বাস চলছে ধীরে, বজ্রনাথের জন্য আগাতে পারছে না। রাস্তার এপাশ ওপাশ পানি, ভাঙ্গা গাছের গুড়ি, দ্বিখণ্ডিত দেওয়াল, টিনের চাল, তেরপাল, আসবাবপত্র ছড়ানো ছিটানো। আপাতত দৃষ্টিতে লক্ষ্য করলে মনে হবে ধ্বংসের শহর ঢাকা। সামনে বিশাল গর্ত দেখে ড্রাইভার বাস থামিয়ে দিল। গাড়ি আর আগাচ্ছে না। যেহেতু হসপিটালে আছে মোনা, কিছুটা নিশ্চিন্ত। পকেটে কেঁপে ফোন এলো। ফোন রিসিভ করতেই বলল, হ্যাঁ ইশতিয়াক বল। ভাইয়া, ডক্টর রত্না আপনার সাথে কথা বলো। রত্না ফোন ধরতে বলল, রত্না বল, কি অবস্থা? ডিসিশন দে। কিসের? দেরি করে ফেলছে ওরা, একদম পানি নেই। সিস অ্যাকশন করব। আল্লাহ জানে কি হবে। বেবির মুভমেন্ট নেই, ভাবির অবস্থাও ভালো না, যে কোনো কিছু হতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চেঁচিয়ে উঠল ইমরান। পাগল হয়েছিস? কি বকছিস আবল তাবল? ও একদম সুস্থ ছিল। এরপর রত্না কি বলল ইমরানের মস্তিষ্ক আর গ্রহণ করেনি, শুধু একটাই বাক্য উচ্চারণ করলো, এত কথা জানি না, আমাকে নিঃস্ব করে দিস না। বাসের হেল্পারের কাছ থেকে একটা পলি ব্যাগ নিয়ে ফোন মুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেমে গেল মাঝ রাস্তায়। পেছন থেকে ড্রাইভার হেল্পার সবে বাধা দিল, কারো বাধা মানেনি। ফাঁকা রাস্তায় ছুটছে, কত দূর এসেছে জানে না, কেন ছুটছে তাও জানে না। হাঁপিয়ে উঠল, ভেজা সই নিয়ে আর পা এগোচ্ছে না। রাস্তায় পড়ে থাকা ভাঙা ইটের সাথে হোঁচট খেল জোরে। শরীরের ভারসাম্য সামলাতে না পেরে ফুটপাতের উপর বসে পড়ল। মাথা নুয়ে পানির মধ্যে বসে আছে। আশেপাশে মানুষ তো দূর, একটা কুকুর বেড়ালের অস্তিত্ব নেই। চোখের চশমা খুলে বৃষ্টির পানি বরাবর আকাশের দিকে তাকালো। দু চোখ বেয়ে গরম উষ্ণ জলের উপস্থিতি, স্থায়ী নয় এই জল। বৃষ্টি ধুয়ে মুছে দিচ্ছে। অনেক মাস হলো ইমরান কাঁদে না। সেদিনও এতটা ভয় পায়নি, আর যতটা ভয় পাচ্ছে। মোনার গুলি লাগার পর মনে বিশ্বাস ছিল বেঁচে যাবে। আজ মোনা একা নয়, দুজনের চিন্তা দুজনের জন্য। এদের মধ্যে দুজনই ইমরানের নিজস্ব। কাকে বেছে নেবে, কাকে নেবে? এমন দিন কেন দেখতে হয়? শুনশান নিস্তব্ধ কালো রাত্রিতে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিল, আমার মোনালিসা চাই, কেড়ে নিও না আল্লাহ। অনন নিশ্চল বসে আছে রাস্তায়। পানির মধ্যে চুইয়ে চুইয়ে শরীর বেয়ে পায়ের ব্যথাটা একটু করে বাড়ছে। সম্ভবত হুঁশ নেই, আগাবে না আর, এভাবে এখানেই পড়ে থাকবে। হাসপাতালে গিয়ে কোনো দুঃসংবাদ শুনতে চায় না। কেন শুনবে? সারা জীবন কি এসবই তার সঙ্গ দিবে? কখনো কাকুন ছেড়ে যাবে, কখনো বাবা এতিম করে দিবে, কখনো বা আমা মাপ না করে দুনিয়া থেকে বিদায় নিবে। সব কষ্ট তো ভুলিয়ে দিয়েছিল অনাহূত অতিথি হয়ে জীবনে এসে মেয়েটা। কি মারাত্মক পরিকল্পনা ছিল তার। সকালে বুঝিয়ে রাত্রে পাঠিয়ে দিল। পকেটের ফোন বেজে যাচ্ছে, তুলবে না পণ করেছে। সময় পেরিয়ে গেল, প্রকৃতি শান্ত, বৃষ্টি কমেছে। ফোন বের করে দেখল বাড়ির লোকজনের কল। রবিনের কলটা ব্যাক করতে রবিন বলল, স্যার আপনি কোথায়? জানি না, বাসা। ফোন কেটে গেল। কিছুক্ষণ পর লোকেশন ট্র্যাক করে ইমরান যে জায়গায় অবস্থান করছে সেখানে পৌঁছে গেল রবিন। অনেকটা বুঝি ইমরানকে গাড়িতে ওঠালো। গাড়ির ইঞ্জিনে ত্রুটিজনিত কারণে স্টার্ট হচ্ছিল না তখন। বৃষ্টি বন্ধ হতেই সারিয়ে নিল। তোয়ালেটা এগিয়ে দিল ইমরানের দিকে। চুপচাপ মাথা মুছে বসে আছে। হসপিটালের সামনে গাড়ি থামলো, নেমেই ছুটল আপন মানুষদের অস্তিত্বের সন্ধানে। অপারেশন থিয়েটারের সামনে থাকা প্রত্যেকটা ইমরানকে আসতে দেখে হতচকিত হলো। ভেজা শরীর, মারাত্মক লাল চোখ দুটো।
রবিন পেছনে ইমরানের ব্যাগ নিয়ে ছুটে আসছে। ইস্তেক ভেতরে নক করতেই রত্না বেরিয়ে এসে সবার সামনে ধমকে বলল,